হ্যালো সবাইকে, আমি সানায়া। আজকের ভিডিওটা ভারত অপেক্ষা বাংলাদেশের জন্য বেশি প্রযোজ্য। সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য। আচ্ছা, বাংলাদেশে নির্বাচন তো এসেই গেল, কিন্তু খেলা কি আগেই শেষ? দৃশ্যমান রাজনীতির চেয়ে অদৃশ্য রাজনীতি কি বেশি শক্তিশালী? কারণ ৭১-এ বাংলাদেশের ইতিহাস লেখা হয়েছিল যুদ্ধ দিয়ে, আর এখন ইতিহাস লেখা হচ্ছে কূটনীতি দিয়ে। বন্ধু বদলাচ্ছে, শত্রু বদলাচ্ছে, আর বদলাচ্ছে ক্ষমতার মুরব্বী। ভারত, আমেরিকা, জামায়াত, এই ত্রিভুজের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ আজ শুধু একটা নাম। আজকের এই ভিডিওটা সেই খেলাটার যেখানে স্বাধীনতা একটা শব্দ আর সার্বভৌমত্ব একটা দর কষাকষি। ধরুন, রাত পোহালেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। আগামীকাল সেই দিন। আপনারা ভোট দিতে যাবেন, আঙুলে কালি লাগাবেন, ভাববেন আহা, দেশটা বুঝি আমার। কিন্তু মিশির আলী থাকলে হয়তো বলতেন, দৃশ্যমান জগতের চেয়ে অদৃশ্য জগৎ অনেক বেশি শক্তিশালী। আমরা যা দেখি তা সব সময় সত্য নয়। আমরা ভাবি আমরা নেতা নির্বাচন করছি, কিন্তু নির্বাচন হয়তো অনেক আগেই হয়ে গেছে, ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে কোনো এক বদ্ধ ঘরে। কেন বলছি? সম্প্রতি ইন্ডিয়া টুডে গ্লোবাল একটা অডিও ফাঁস করেছে। সেখানে আমেরিকান কূটনীতিকরা কথা বলছেন। তাদের কথাগুলো শুনলে মনে হয় ২০ কোটি মানুষের এই বাংলাদেশটা আসলে একটা দাবার বোট, আর দেশের মানুষগুলো রাজা, মন্ত্রী, প্রজা সবাই কেবল গুটি। আজকের পর্বটা সেই অদৃশ্য খেলোয়াড়দের নিয়ে, যারা ঠিক করে দেয় বাংলাদেশের বন্ধু কে হবে আর শত্রু কে হবে। দেশের মানুষ ভাবছে আমরা স্বাধীন, আমরা বিপ্লব করেছি, কিন্তু পর্দার আড়ালে বসে কেউ একজন চিত্রনাট্য লিখছে। আজ সেই চিত্রনাট্যের গল্পটাই বলবো। গল্পটা আমেরিকার, গল্পটা ভারতের, আর মাঝখানে অসহায় চরিত্রটি হলো বাংলাদেশ। হুমায়ুন আহমেদের হিমু চরিত্রটির একটা স্বভাব হলো সে লজিক দিয়ে কিছু বিচার করে না, কিন্তু আমেরিকানরা চলে লজিক দিয়ে, কঠিন নিষ্ঠুর লজিক। ৭১-এ ভারত বাংলাদেশের বন্ধু ছিল, এটা ইতিহাসের লজিক। কিন্তু আমেরিকান কূটনীতিকরা ফাঁস হওয়া অডিওতে বলছেন বাংলাদেশের মানুষ এখন আর সেই লজিকে চলছে না। তারা বলছেন এদেশের মানুষ শিফটেড রাইট বা ডানপন্থী এবং ইসলামিক রাজনীতির দিকে ঝুঁকেছে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে আমেরিকা কি করবে? তারা কি ভয় পাবে? না, তারা বরং এটাকে একটা সুযোগ হিসাবে দেখছে। ভারত এই অঞ্চলে তাদের বড় প্রতিদ্বন্দ্বী হতে পারে, তাই ভারতের প্রভাব কমাতে আমেরিকা এখন নতুন বন্ধু খুঁজছে। আর সেই নতুন বন্ধুটি কে জানেন? জামায়াত ইসলামী। পুরনো বন্ধু বনাম নতুন মুরব্বী তথা ভারত ও জামায়াত সমীকরণ। ৭১ সালে বাংলাদেশের দুঃসময়ের পাশে ছিল ভারত, এটা ইতিহাস। কিন্তু রাজনীতিতে ইতিহাস দিয়ে পেট ভরে না, বর্তমান দিয়ে ভরে। আর বাংলাদেশের একটা বড় অংশ এখন আর ভারতকে বন্ধু ভাবে না, বরং প্রতিপক্ষ ভাবে। আর আমেরিকা এই সেন্টিমেন্ট বা আবেগটাকেই কাজে লাগাতে চায়। তারা জানে জামায়াতে ইসলামী ঐতিহাসিকভাবেই ভারত বিরোধী, তাই ভারতের প্রভাব কমাতে হলে জামায়াতকে দরকার। বিশ্বাস হচ্ছে না? অডিওতে আমেরিকান কূটনীতিক স্পষ্ট বলছেন, উই ওয়ান্ট দেম টু বি আওয়ার ফ্রেন্ডস। মানে আমেরিকা চায় জামায়াত তাদের বন্ধু হোক, এবং জামায়াতও ক্ষমতার লোভে আমেরিকার বন্ধুত্ব স্বীকার করেছে। চিন্তা করুন একবার, যে আমেরিকা পান থেকে চুন ঘষলেই স্যাংশন দেয়, তারা এখন জামায়াতকে বন্ধু বানাতে চায়। তারা বলছে জামায়াতের নেতারা নাকি ইউনিভার্সিটি এডুকেটেড স্মার্ট পিপল বা উচ্চশিক্ষিত এবং চতুর। তাদের লজিক খুব সিম্পল, ভারতকে সরাতে হলে এমন কাউকে তোলো যে ভারতের কথা শুনবে না, আর সেই ফাঁকা জায়গায় মুরব্বী হয়ে বসে পড়বে আমেরিকা। একেই কি বলে কূটনীতি? কে জানে? মিশির আলী হয়তো বলতেন প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, রাজনীতিও করে না। হিমুর পকেটে টাকা থাকে না, কিন্তু সে ভালোই চলে। রাষ্ট্রের পকেটে টাকা না থাকলে রাষ্ট্র চলে না। আমেরিকা এই জায়গাটাই ধরেছে। তারা বাংলাদেশের গলায় একটা অদৃশ্য শিকল পরিয়ে দিয়েছে, যেটাকে তারা বলছে গার্ড রেল। জামায়াত বা বিএনপি ক্ষমতায় আসুক, তাতে আমেরিকার আপত্তি নেই, কিন্তু তারা একটা বাউন্ডারি ঠিক করে দিয়েছে। অডিওতে এক ভদ্রলোক খুব নিষ্ঠুরভাবে সত্য কথাটা বলেছেন। তিনি বলেছেন, ইফ দেয়ার আর নো মোর অর্ডারস দেয়ার উইল বি নো বাংলাদেশ। অর্থাৎ যদি গার্মেন্ট অর্ডার আসা বন্ধ হয়ে যায়, তবে বাংলাদেশ বলতে আর কিছুই থাকবে না। তারা বলছে চীন বাংলাদেশকে বাঁচাতে পারবে না, কারণ বাংলাদেশের ২০% এক্সপোর্ট যায় আমেরিকায় আর বাকিটা ইউরোপে। এই বায়াররা খুব সোশ্যালি লিবারেল, অর্থাৎ জামায়াত যদি ক্ষমতায় এসে মেয়েদের চাকরি থেকে না করে দেয় বা শরিয়া আইন চালু করে, তবে আমেরিকা শুধু একটা কাজ করবে, সুইচটা অফ করে দেবে।
ব্যাস, খেলা শেষ। তারা জামায়াতকে মেসেজ দিচ্ছে, তোমরা সৌদি আরব নও, তোমাদের তেল নেই, তাই ক্ষমতায় যেই আসুক চলতে হবে আমেরিকার ইশারায়। আচ্ছা, এটাকে কি স্বাধীনতা বলে, নাকি সোনার খাঁচায় বন্দি থাকা বলে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা চিনি একভাবে, আর আমেরিকানরা দেখছে আরেকভাবে। তারা তাকে বলছে পলিটিক্যাল জিনিয়াস। কেন জানেন? কারণ তিনি নাকি ছাত্ররা যখন দল গঠন করতে পারলো না, তখন বিএনপিকে খুব কায়দা করে সামলেছেন। লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে নেগোশিয়েট করেছেন। আমেরিকানরা এটাকে বলছে পলিটিক্যাল একুমেন বা রাজনৈতিক বিচক্ষণতা। সবচেয়ে মজার ব্যাপার হলো, তিনি নাকি দলগুলোকে সোজা ধমক দিয়েছেন, বলেছেন শাট আপ, তোমরা নিজেরা কথা বলো, অথবা এখান থেকে বিদায় নাও। এবং আশ্চর্যের বিষয়, বাঘা বাঘা নেতারা সেটা মেনেও নিয়েছেন। আর শেখ হাসিনার বিচার, এটা নিয়ে আমেরিকানদের দ্বিমুখী আচরণ দেখলে রূপবতীও লজ্জা পেত। তারা বলছে ট্রাইব্যুনালটা ঠিক নেই, বিচারটা ফেয়ার হয়নি, তারা এটাকে স্বীকৃতিও দেয় না। কিন্তু হাসিনাকে দণ্ড দেওয়াটা ছিল পলিটিক্যাল জিনিয়াস। মানে হলো, কাজ উদ্ধার হলেই হলো, পদ্ধতি চুলোয় যাক। তারা বলছে সে দোষী এবং তারা সেটা প্রমাণ করেছে, ব্যাস, আর কিছু শোনার দরকার নেই। জাস্টিস বা ন্যায় বিচার তাদের কাছে একটা সুবিধাবাদী শব্দ মাত্র। তবে আজকের এই পর্বের শেষটা করি একটা ভালো খবর দিয়ে। এই পুরো অডিওতে একটা জায়গায় আমেরিকান কূটনীতিকরা বাংলাদেশের প্রশংসা করেছে, তবে তা সরকারকে নয় বা রাজনীতিবিদদের নয়, বরং প্রশংসা করেছে বাংলাদেশের সাধারণ মানুষকে। তারা অবাক হয়ে বলেছে, 5ই আগস্টের পর যখন পুলিশ ছিল না, সরকার ছিল না, তখন সমাজটা ভেঙে পড়েনি। একটা অদৃশ্য শক্তি, তাদের ভাষায় জায়ান্ট ইনভিজিবল ফোর্স অফ সোশ্যাল কোহেশন, দেশটাকে টিকিয়ে রেখেছিল। মানুষ নিজেরাই শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। আমেরিকানরা বলছে শ্রীলঙ্কা হলে কবেই ধ্বংস হয়ে যেত, কিন্তু বাংলাদেশ টিকে আছে তার মানুষের জোরে। তবে প্রশ্নটা থেকেই যায়, বাংলাদেশের মানুষের এই টিকে থাকার লড়াই, মানুষের এই শক্তি, সবই কি দিন শেষে আমেরিকার কনজিউমার বা ক্রেতাদের মর্জির ওপর নির্ভর করবে? বাংলাদেশকে ভারতের প্রভাব বলয় থেকে বের হতে গিয়ে এমন এক জালে জড়াচ্ছে, যেখান থেকে বের হওয়ার চাবিটা 7 সমুদ্র ওপারে। যাই হোক, আজ রাতে জ্যোৎস্নাটা খুব তীব্র, এত আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাওয়ার কথা, কিন্তু রাজনীতির অন্ধকার কি আমরা দেখতে পাচ্ছি? বাংলাদেশের মানুষেরা দেখতে পাচ্ছে? ভাবুন, ভাবতে পয়সা লাগে না, তাই ভাবুন। ভালো থাকবেন, শুভরাত্রি।